আচ্ছা, রোশন যেটা করেছে সেটাও আমরা করতে পারি, ও ডু হোয়াইল লুপ ইউজ করে করেছে। এটাও করতে পারি আমরা, অথবা আমি একটু অন্যভাবে এটা একটু করাচ্ছি। রোশন একটু মেনুটুকু প্রথমটুকু কপি করে নাও, আমরা তারপরে আমরা বা এটাকে পাশে রাখুন, এখান থেকে কপি কপি করে নেওয়া যাবে। প্রথমটুকু নাও, ওই ইন্ট 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 মেন থেকে লাইন নাম্বার 14 পর্যন্ত কপি করো, বা প্রথম থেকে একদম ফার্স্ট লাইন থেকে 14 পর্যন্ত কপি করো, একটা নতুন ফাইল তৈরি করো। হ্যাশ ইনক্লুড সহ নাও। বাকি লাগবে না, বাকিগুলো লাগবে না, বাকিটুকু দরকার নেই। স্যার এটা লাগবে না? না লাগবে না, শুধু একটু আমি লিখবো, আমরা পরে লিখবো, পরে নিচ্ছি। আচ্ছা, শুধু শুধু মেনুটুকু এটা নাও। তো? হ্যাঁ, শুধু ওই ওই মানে লাইন নাম্বার 3 থেকে 14 পর্যন্ত নাও আপাতত। তাহলে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, আর এখানে ডু এর পরিবর্তে, ডুটা যেখানে করেছো ওখানে ডু এর পরিবর্তে লিখো হোয়াইল ওয়ান। তুমি যেটা করেছো সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ দিয়ে, ইয়েস স্যার। কোনো অসুবিধা নেই, ডু হোয়াইল দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা এখানে হোয়াইল দিয়ে করছি, দুটোই ভ্যালিড। আমরা এখানে হোয়াইল দিয়ে করছি। হোয়াইল আমরা জানি ইনফাইনাইট লুপ করতে গেলে আমরা যেহেতু এই প্রোগ্রামটা কতবার এক্সিকিউট করতে হবে আমরা জানি না, সুতরাং এটাকে আমরা না রান প্লাস প্লাস দরকার নেই, শুধু জাস্ট শুধু হোয়াইল ওয়ান করে দাও, আর কিচ্ছু লাগবে না, while one. শুধু হোয়াইল অনলি ওয়ান। হ্যাঁ, হোয়াইল ওয়ান মিনস অলওয়েজ ট্রু। সো হোয়াইল ওয়ান মানে এই লুপটা কি হলো, ইনফাইনাইট লুপ। এই লুপটা তুমি যতবার ইচ্ছা এক্সিকিউট করতে পারবে। ওকে, তো এবার এসে আমি প্রথমেই আগে মেনুটাকে ডিসপ্লে করলাম। মেনুটাকে ডিসপ্লে করার পরে এখানে 4টে অপশন দিয়েছি তো, প্লাস মাইনাস স্টার স্ল্যাশ, এটা 4টে অপশন দিয়েছি। আর এর সঙ্গে এখানে আরেকটা মেনুতে আরেকটা জিনিস ইনক্লুড করো, বেরোনোর জন্য। আমরা বেরোনোর জন্য কি দেবো, কি ডট দেবো বা অন্য কি দেবো, যেটা ইচ্ছা দিতে পারো। একটা মেনু অ্যাড করো লাইন নাম্বার 12-এ, এন্টার ইউর চয়েসের আগে একটা কিছু। ব্যাকস্ল্যাশ এন, এন্টার। কি দেবো, ডট ডট দিলে বেরোবো। ওকে করো, তাই করো, ডট, এন্টার ডট ফর এক্সিট। যে কোনো সিম্বলই দিতে পারি, বা এন্টার এক্স ফর এক্সিট, এটাও করতে পারি। যেটাই ডটই রাখো। ডটই থাকুক, ওকে ঠিক আছে। লাস্টে সেমিকোলন দাও। ওকে, আচ্ছা। তাহলে এবার আমরা ফার্স্ট ইনপুটটা নিলাম। ইনপুটটা দেখো, ইনপুটটা নেওয়ার পর এবার যদি আমি ডট প্রেস করি তাহলে নিশ্চয়ই বেরোবো না, তাই তো? তাহলে বেরিয়ে যাবো, তাহলে আর ইনপুট নেবো না। তাহলে এবার প্রথমে চেক করো, স্ক্যানএফ এর পরেই চেক করো ইফ, ওখানে না, স্ক্যানএফ এর পরে, হ্যাঁ, ইফ ch equal to dot। যারা নিউমেরিক ভ্যালু নিয়েছো 1 2 3 4, তারা এক্সিটের জন্য 0 নিতে পারো। তারা এখানে চেক করবে ইফ ch equal to 0। ওকে, তাহলে না, ডটটা কোটেশনে দিতে হবে, ক্যারেক্টার। ইফ ch equal to dot, হ্যাঁ, এটা যদি যেই হলো, তাহলে এবার এখানে এটা কি হবে, এই হোয়াইল লুপ থেকে বেরিয়ে যাবে, তাহলে ব্রেক। আচ্ছা আচ্ছা, যদি এটা না হয় এবার আমরা চেক করব যে এই প্লাস মাইনাস স্টার স্ল্যাশ এইগুলোর বাইরে কিছু কিনা। তাহলে এরপরে লেখো এলস বা ইফ এলস ইফ, এলস দিলেও হয় না দিলেও হয়, এলস দিলেও হয় না দিলেও হয়, ইফটা লাগবে। ইফ, তাহলে কি কি, ডট তো আর হবে না, প্লাস মাইনাস স্টার, তাহলে ইফ ch equals to প্লাস। ক্যারেক্টারের ক্ষেত্রে আমাদের এইভাবেই দিতে হবে, উপায় নেই। ch equals to প্লাসটা কোটেশনে, অর না ডাবল পাইপ, না ভেতরেই লেখো, হ্যাঁ, ডাবল পাইপ
or ch equal to minus. সরি আমি একটা ভুল করলাম, ইকুয়াল টু হলে আমরা কাজটা করব। তাহলে আমরা Yes. নট ইকুয়ালস টু গুলো চেক করবো। তাহলে ch ইকুয়াল টু না করে ch নট ইকুয়ালস টু প্লাস, নট ইকুয়ালস টু মাইনাস এগুলো চেক করবো। প্রথমটাও সি প্লাসটাও নট ইকুয়ালস টু হবে, আর অর হবে না, তাহলে এন্ড হবে। মানে প্লাসও নয়, মাইনাসও নয়, এবং একইভাবে মাল্টিপ্লিকেশনও নয়, ডিভিশনও নয়। এক মিনিট করলাম একটু। তাহলে আমরা এইগুলো যদি কোনোটাই না হয়, তাহলে কি হবে, এটা আবার নতুন করে ইনপুট নেবে। তাহলে একটা মেসেজ দাও printf invalid input। ইনভ্যালিড ইনপুট দেওয়ার পর আর নিশ্চয়ই আমরা প্রসিড করব না, তাহলে লুপ ব্যাক করে যাব। তার মানে কি হবে, কন্টিনিউ। ওকে, আর এইটা যদি না হয় তাহলে এবার আমরা ইনপুট দুটো নিতে পারি। ঠিক আছে, তাহলে এর পর থেকে এবার আমাদের অ্যাকচুয়াল পোর্শনটা শুরু হবে। এবার রোশন, তুমি যেরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়েছো সেভাবেও নেওয়া যায়, অথবা আমরা ডাইরেক্টলি দুটো নাম্বারে ইনপুট এবার নিয়ে নিই। ওখান থেকে কপি করে নিতে পারো, আগেরটা থেকে কপি করে নাও, দুটো নাম্বারের ইনপুট নাও। Sir, else করে ডাইরেক্ট? হ্যালো। Yes, sir. তাহলে যেটা করলাম, আচ্ছা, দুটো ইনপুট নেওয়া হয়ে গেল। এবার যেহেতু আমাদের ভ্যালিড ইনপুটই আছে, তাহলে দুটো নাম্বারই ইনপুট নিয়ে নিলাম। এবার আমরা সুইচ কেসটা ইউজ করব। এবার সুইচ কেসটা নিয়ে আসতে পারো, কপি করতে পারো, এন্টার দাও একটা। হ্যাঁ, ফার্স্ট দুটো লাইন নিলে বা সবকটাই কপি করে নাও, পরে ডিলিট করে দেবে। হ্যাঁ, এই পর্যন্ত। যেহেতু ইনপুট গুলো নেওয়া হয়ে গেছে, তাহলে ইনপুট গুলো সবকটাতেই ডিলিট করে দাও। প্রত্যেকটার মধ্যে ইন্ডিভিজুয়াল আর দরকার নেই।
এবার সুইচ ইকুয়ালস টু প্লাস হলে প্লাস করলাম, মাইনাস হলে মাইনাস করলাম, অ্যাস্টারিক্স হলে অ্যাস্টারিক্স করলাম, ডিভিশন হলে ডিভিশন করলাম। এখানে কয়েকজন তোমরা করেছো যে ওয়াই এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে ডিভিশন নট পসিবল, সেটাও চেকিং রাখতে পারো বা এটুকু রাখলেও চলবে। আচ্ছা, দেখো এখন আর ইনভ্যালিড অপশন আসার কোনো চান্স নেই, তাহলে ডিফল্টটা আর লাগছে না। আর ডিফল্ট যদি না থাকে তাহলে স্ল্যাশ এর ব্রেকটাও আমার আর লাগছে না। লাস্ট চারটে লাইন আমরা ডিলিট করে দিতে পারি 39 থেকে, হুম ডিলিট করে দাও। ওকে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এবারে রেজাল্টটা শো করো এখান থেকে বাইরে এসে। এটা সুইচের ব্র্যাকেট এটা তো? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এবার সুইচার। এবার এখানে রেজাল্টটা শো করো, ওখান থেকে কপি করে আনো বা লিখে দাও printf result equals to, যেহেতু কমন তাই আমরা অ্যাডিশন সাবট্রাকশন নামটা দিতে পারবো না, রেজাল্ট ইকুয়ালস টু। যদি তোমরা অ্যাডিশন সাবট্রাকশন এরকম ভাবে এইভাবে স্পেসিফিক্যালি মেসেজটা দিতে চাও তাহলে মেসেজটা কি করতে হবে, ভেতরেই দিতে হবে। ঠিক আছে। ওকে। আচ্ছা, জেডটা তো ফ্লোট ভ্যালু নেওয়া আছে, ফ্লোট ভেরিয়েবল নেওয়া আছে, তাই তো? হুম ওকে ঠিক আছে, এবার রান করো। সবাই একটু দেখো আমরা কি চাইছিলাম। দেখো প্রথমে একটা মেনু আসলো, এখানে প্লাস মাইনাস স্টার স্ল্যাশ চারটে অপশন দেওয়া আছে আর বেরোনোর জন্য এক্সিট দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা যে কোনো করো পরপর একটা দুটো অপারেশন করো, যে কোনো একটা অপারেশন করো। ধরো সে প্রথমে প্লাস দিলাম, তাহলে দুটো নাম্বার, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দুটো ভ্যালু দিলাম। দেখো রেজাল্টটা শো করলো। রেজাল্ট শো করার পরে আবার নতুন করে মেনুটা শো হচ্ছে। এবার আবার আর একটা কোনো কাজ, যে কোনো আর একটা কাজ করো। সে মাল্টিপ্লিকেশন দিলাম, ওকে মাল্টিপ্লিকেশন দিলে এবার আমরা আবার একটা রেজাল্ট আমরা পেলাম 4 5, তাহলে 20 আসলো। তাহলে দেখো আমরা কিন্তু প্রোগ্রামটা টার্মিনেট করছে না, যতবার ইচ্ছা ইউজ করতে পারি। আমরা যদি একটা ইনভ্যালিড অপশন দিচ্ছি, ধরো একটা কোশ্চেন মার্ক দিলাম, দাও যে কোনো একটা কিছু, দেখো এন্টার। যখনই আমরা একটা অন্য ভ্যালু দিলাম, কে দিলাম, কে দিয়ে কিছু কাজ হবে না, তাহলে এটা কি আসলো, ইনভ্যালিড ইনপুট। তাহলে ইনভ্যালিড ইনপুট দিয়ে আবার স্ক্রিনটা আসলো, আবার আমরা প্লাস মাইনাস যে কোনো একটা অপারেশন করতে পারি। এভাবে যতবার ইচ্ছা করতে পারি। যখন বেরোতে চাইবো তখন ডট দেবো, তাহলে ডট দাও, এন্টার। দেখো আমরা বেরিয়ে গেলাম। তাহলে বোঝা গেল টোটাল অপারেশনটা। এবং তার সাথে আর একটা জিনিস দেখো, যখন আমরা ইনভ্যালিড ইনপুট দিয়েছি বা ডট দিয়েছি তখন কিন্তু আমাদের কাছে ইনপুটটা চাইনি। তা সুতরাং আমরা এখানে ব্রেক এবং কন্টিনিউ এই দুটোর খুব ভালোভাবে ইউজটা দেখতে পেলাম, প্লাস সুইচ কেস দেখতে পেলাম, সেটাকে আমরা মাল্টিপল টাইমস কিভাবে এক্সিকিউট করাবো সেটাকেও আমরা দেখতে পেলাম। একটু ভালো করে কোডটা একটু দেখাও, আশা করি এক্সিকিউশনটা সবাই বুঝতে পেরেছো। দেখো কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে বলো। তাহলে রান ইকুয়ালস টু 1টা এখন আর লাগছে না, তাহলে রান ইকুয়ালস টু 1টা ডিলিট করে দাও একদম উপরে ফার্স্ট লাইনে ভেরিয়েবল ডিক্লারেশনটা। এক্স আর ওয়াই দুটো ইন্টিজার ভেরিয়েবল নিলাম, ফ্লোট জেড নিলাম আর ক্যাট সিএইচ নিয়েছি। তোমরা এই সিএইচটাকে ইন্টিজার নিয়েও কাজ করতে পারো, 1 ফর অ্যাডিশন, 2 ফর সাবট্রাকশন, 3 ফর মাল্টিপ্লিকেশন, 4 ফর ডিভিশন, এভাবেও করে কাজ করতে পারো। ইন্টিজার বা ক্যারেক্টারে কিছু আসা যায় না, যা ইচ্ছা সেম করেই করতে পারো। কি তাহলে আশা করি বোঝা গেছে কি, তাই তো? অ্যাকচুয়ালি কি প্রোগ্রামটা কি চাওয়া হয়েছিল নিশ্চয়ই বোঝা গেছে। তোমরা কিন্তু বেশিরভাগই কোশ্চেনটা বুঝতে পারোনি, আশা করি এবার কোশ্চেনটা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা রোশন, এবার তাহলে তুমি একটু অফ করে দাও। আচ্ছা আচ্ছা, একটু তোমরা সবাই একটু ওকে। আচ্ছা তাহলে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি, এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। দেখো আমরা মোটামুটি এই কন্ট্রোল স্টেটমেন্ট গুলো আমরা সবই দেখলাম। কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখলাম, ইফ এর কতগুলো ফর্ম দেখলাম, ইফ এলস, নেস্টেড ইফ, এগুলো দেখেছি। তারপরে সুইচ কেস দেখলাম, কোশ্চেন মার্ক কোলন অপারেটর দেখলাম,
আর জাম্পিং স্টেটমেন্ট গো টু দেখলাম, তাই তো? এগুলো আমরা দেখেছি। আর আইটারেটিভ স্টেটমেন্টের মধ্যে 3 ধরনের লুপ দেখেছি, ফর, হোয়াইল, ডু হোয়াইল, যে 3 রকমের লুপ দেখলাম। রোশন একটা এক্সাম্পল দেখালো আমরা যে ডু হোয়াইলটাকে কিভাবে কাজে লাগাতে পারি, সেটা সেটা দেখেছে, খুব সুন্দর করে করেছে। আমরা ওইভাবেও প্রোগ্রামটা ওইভাবেও করতে পারি ডু হোয়াইল দিয়ে, অথবা আমরা এভাবেও করতে পারি। আমি এভাবে করলাম অ্যাকচুয়ালি কন্টিনিউ এর ইউজটা দেখানোর জন্য। ওকে, তো নো প্রবলেম, যেভাবে খুশি তোমরা প্রোগ্রাম লিখতে পারো, কিছু আসা যায় না, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, ঠিকঠাক ভাবে প্রোগ্রামটা লিখতে পারলেই হলো। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট। এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল। নেক্সট এবার আমরা দেখবো, নেক্সট চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে অ্যারে। দেখো, আমরা এতদিন যে প্রোগ্রামগুলো করেছি সেগুলো খুব লিমিটেড নাম্বার অফ ভেরিয়েবলস এর উপরে কাজ করেছি। যেমন ধরো, আমরা যদি ম্যাক্সিমাম বার করতে চাই, প্রথমে কি করেছি, 2টো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বার করেছি, তারপরে 3টে নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বার করেছি, তারপরে 5টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বার করেছি। দেখো, লজিকটা সেম, 2টো নাম্বারের ক্ষেত্রে 2টোর মধ্যে কম্পেয়ার করছি, 3টের ক্ষেত্রে 3টের মধ্যে কম্পেয়ার করছি। তাও আমরা 3টের ক্ষেত্রে ব্রাঞ্চিং করে অনেকগুলো নেস্টেড লুপ করে নেস্টেড ইফ করে দেখেছিলাম। যখন 5টার মধ্যে আসলাম, তখন লজিকটা দেখো, আমরা একটা স্পেসিফিক লজিকে চলে এসেছি, যে 5টা 7টা যে কোনোর জন্য আমরা একই রকম ভাবে করব। কিভাবে? লজিকটা কি, আমাকে ফার্স্ট ভেরিয়েবলটাকে একটা ম্যাক্স এর মধ্যে স্টোর করে নেব, আর বাকিগুলোর সাথে ম্যাক্স এর কম্পেয়ার করবো। কি লিখবো? ইফ বি গ্রেটার দ্যান ম্যাক্স, ম্যাক্স ইকুয়ালস টু বি। ইফ সি গ্রেটার দ্যান ম্যাক্স, ম্যাক্স ইকুয়ালস টু সি। ইফ ডি গ্রেটার দ্যান ম্যাক্স, ম্যাক্স ইকুয়ালস টু ডি। এইভাবে যতগুলো ভেরিয়েবল আছে সব কটাকে আমরা ম্যাক্সের সাথে কম্পেয়ার করব। সব কটাকে কম্পেয়ার করা হয়ে গেলে আমরা কি বুঝবো, যে লার্জেস্ট এলিমেন্টটা ম্যাক্স এর মধ্যে আছে, সেটাকে আমরা প্রিন্ট করে দেবো। তা এটা এইটুকুনির জন্য, এই 2টো 4টে 5টা এটার জন্য ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু যখন আমার নাম্বার অফ এলিমেন্টস গুলো অনেক বেশি, যেমন ধরো যদি তোমাদের ক্লাসে একটা পরীক্ষা নেওয়া হয়, ধরো একটা ইন্টারনাল পরীক্ষা নিলাম সি এর ওপর, সেই পরীক্ষাটায় ধরো তোমরা এক একজন এক এক রকম নাম্বার পেলে, আমি দেখতে চাইছি হাইয়েস্ট মার্কস কত উঠলো প্রোগ্রামেটিক্যালি। তাহলে কি করব? তোমাদের ক্লাসে কতজন আছে? রাফলি আমি বলছি 75 জন, 75 জন মতো আছে তোমাদের, 75 76 এরকম আছে, তো 75 থেকে 80-র মধ্যে আছে। তো রাফলি আমি ধরে নিচ্ছি যে 75 জন। তাহলে আমাকে কি করতে হবে? 75 খানা ফার্স্ট হচ্ছে এবিসিডি, এরকম ভাবে 75 খানা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সেটাও একটা যথেষ্ট কঠিন কাজ। এবিসিডি করে 26 পর্যন্ত আছে, তার বেশি তো আর নাম হবে না। তারপরে এ বি এভাবে করতে পারি, অথবা আমরা M1 M2 M3 এভাবে M75 পর্যন্ত করতে পারি। তো যাই হোক, 75টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আমার কাছে যথেষ্ট কঠিন কাজ। নেক্সট, তারপরে তোমরা কি করবে? লজিক তোমাদের জানা, কিন্তু শুধু নাম্বারটার জন্য সমস্যাটা কোথায়? 5টা নাম্বার ইনপুট নেওয়ার জন্য তোমাকে 5টা প্রিন্টে 5টা স্ক্যানএফ দিতে হয়েছিল। তাহলে 75টা নাম্বার ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে? 75টা প্রিন্টে 75টা স্ক্যানএফ, কি তাই তো? আচ্ছা, আবার নেক্সট, এবার কম্পেয়ার করার রেসপেক্টে আমাদের লজিকটা কি? ম্যাক্স ইকুয়ালস টু এ। তাহলে ফার্স্ট ভেরিয়েবলটা এটাকে ম্যাক্স এর মধ্যে রাখলাম, বিসিডি করে এবার বাকি 74টার সঙ্গে ম্যাক্স এর কম্প্যারিজন হবে। মানে 74 খানা তোমার ইফ লাগবে, 74 খানা কম্প্যারিজন, 74 খানা ইফ লাগবে, তারপরে আমরা রেজাল্টটা পাবো। তাহলে বুঝতেই পারছো কত বড় কাজটা হচ্ছে। আবার 75 মানে একদম এক্সাক্ট 75 এর জন্যই তোমাকে এটা লিখতে হবে। যদি 74 বা 76 হয়, তাহলে আবার তুমি করতে পারছো না, তুমি ভেরিয়েবল প্রোগ্রামে রান টাইমে কমাতে বাড়াতে পারো না। 5টা মানে 5টার জন্যই করতে হয়, তাই তো? যে প্রোগ্রামটা 5টা নাম্বার ইনপুট নিচ্ছে, সেই প্রোগ্রামটা কি 4টে বা 6টার জন্য কাজ করতে পারবে? পারবে কি? নো স্যার। পারবে না। তাহলে যদি না পারে, তাহলে একইভাবে 75টা যদি নাম্বার ভেরিয়েবল থাকে, 75টা স্ক্যানএফ থাকে, তাহলে আমাকে এক্স্যাক্টলি 75 এর জন্য করতে হবে। দুজন স্টুডেন্ট যদি কোনো কারণে পরীক্ষা না দিতে পারে, আমাকে তাহলে কি হবে? আবার প্রোগ্রামটা চেঞ্জ করতে হবে 73 এর জন্য। কিংবা দুজন যদি ধরো আলফা থেকে এসে বললো যে স্যার আমি বিটার সঙ্গে কি পরীক্ষাটা দিতে পারি, তাহলে তাদের দুজনকে যদি আমি অ্যাড করতে হয়, তাহলে আবার আমাকে প্রোগ্রাম চেঞ্জ করতে হবে। এরকম প্রবলেম আমার কিন্তু থাকবে। তো এই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যারে।
আচ্ছা একটা কাজ করি, আচ্ছা এখান থেকে ঠিক আছে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা রেকর্ডিং পারমিশন তো দেওয়া আছে তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার, দেওয়া আছে। ওকে, রেকর্ডিংটাকে অন রাখো। তাহলে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যারে। অ্যারেটা কি? অ্যারেটা হচ্ছে আমরা একটা কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন, যেটা সেম টাইপ মানে হোমোজিনিয়াস ডেটা নিয়ে কাজ করে, সেম ডেটা সেম টাইপ অফ ডেটা নিয়ে, মানে ইন্টিজার হলে সবকটা ইন্টিজার হবে, ফ্লোট হলে সবকটাই ফ্লোট হবে, এরকম হোমোজিনিয়াস ডেটা নিয়ে কাজ করে। এবং টোটালটা এই সেট অফ এলিমেন্টস গুলো টোটালটাই একটা নামের আন্ডারে থাকবে। আমরা এইভাবে ডিফাইন করতে পারি, an array is a collection of homogeneous data elements described by a single name and placed in contiguous memory location. মানে জিনিসটা কি হবে, আমার পরপর সেট অফ এলিমেন্টস আমরা স্টোর করব, এরকম ভাবে পরপর স্টোর করবো, যতগুলো সাইজ হবে ততগুলো, এরকম এক একটা সেলে এক একটা ভ্যালু স্টোর হবে এবং প্রত্যেকটার মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্টস স্টোর হবে, এই সেম ডেটা টাইপের জিনিসই স্টোর হবে, মানে ইন্টিজার হলে সবকটা ইন্টিজার, ক্যারেক্টার হলে সবকটা ক্যারেক্টার, ফ্লোট হলে সবকটা ফ্লোট এন্ড সো অন, এইভাবে। এবং এগুলো কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে পরপর পরপর স্টোর হবে। তো এই জিনিসটা হচ্ছে অ্যারে। অ্যারে ডিক্লারেশনের সিনট্যাক্সটা দেখো। ফার্স্ট হচ্ছে ডেটা টাইপ, ঠিক যেরকম ভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবল ডিক্লেয়ারে কি লিখি, ডেটা টাইপ দেন ভেরিয়েবল নেম। এখানে ডেটা টাইপ ভেরিয়েবল নেম একই থাকলো, তার সাথে অ্যাড হলো উইদিন থার্ড ব্র্যাকেট সাইজ অফ দ্য অ্যারে, মানে তুমি অ্যারেটা কত সাইজের ডিক্লেয়ার করতে চাইছো সেই অনুযায়ী এই সাইজটা ডিক্লেয়ার হবে। আমরা একটু কয়েকটা এক্সাম্পল এখানে দেখেছি। ধরো আমরা 60খানা স্টুডেন্টের মার্কস স্টোর করব, তার জন্য আমরা কি লিখছি, ইন্ট মার্কস 60। একটা নাম, সে আমাদের কলেজের নামটা টেকনো ইন্ডিয়া হুগলি, এটা স্টোর করার জন্য একটা ক্যারেক্টারের মধ্যে তো শুধু টি বা শুধু ই বা শুধু সি স্টোর হবে, আমার তো টোটাল নেমটা আমি স্টোর করতে পারছি না। তাহলে টোটাল নেমটা স্টোর করার জন্য আমাকে কি করতে হবে, একটা অ্যারে নিতে হবে, সে ক্যার নেম 30। আমি একটা 30 সাইজের অ্যারে ডিক্লেয়ার করলাম, এর মধ্যে আমি নামটা স্টোর করব, যে কোনো নাম স্টোর করতে পারি। ঠিক একইভাবে 100টা স্টুডেন্টের হাইট স্টোর করার জন্য আমরা লিখতে পারি ডাবল হাইট, বা ফ্লোট উইথ 20খানা উইথ স্টোর করার জন্য ফ্লোট উইথ 20। এভাবে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। সুতরাং যে কোনো ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করতে পারি, সেট অফ যে কোনো ডেটা টাইপের সেট অফ এলিমেন্ট একবারে স্টোর করার জন্য আমাদের হচ্ছে অ্যারে। তাহলে দেখো আমাকে আলাদা আলাদা করে ইন্ট এ বি সি ডি বা ইন্ট M1 M2 করে M75 পর্যন্ত ডিক্লেয়ার করতে হচ্ছে না। বা তোমাদের টোটালটা যদি আমরা ধরি, মানে আলফা বিটা দুটো মিলে তোমাদের 155 স্টুডেন্ট, তাহলে সেই ইন্ট 150 ইন্ট মার্কস 155 একটা লিখলে পারি, আমার কাজ হয়ে যাচ্ছে। এই এত মানে আমার 155খানা ভেরিয়েবল আলাদা আলাদা করে ডিক্লেয়ার করতে হচ্ছে না। এটা আমরা ফার্স্ট অ্যাডভান্টেজ পেলাম। নেক্সট কি, এবার একটুখানি দেখা যাক আর কি কি অ্যাডভান্টেজ পাই, সেটা আমরা পরবর্তীকালে দেখব। এবার একটু দেখা যাক অ্যারে ডিক্লারেশন। অ্যারে ডিক্লারেশন করতে আমরা শিখেছি, এবং অ্যারে ডিক্লারেশন করলে এরকম কতগুলো সেল তৈরি হবে, যতগুলো আমরা সাইজ বলবো সে ততগুলো সাইজের সেল তৈরি হবে। এর প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস হবে অ্যারে ইন্ডেক্স। আমরা এই পেজটা একটু পরে আসছি, তার আগে এখানে বলি অ্যাক্সেসিং অ্যারে এলিমেন্টস। অ্যারে ইন্ডেক্স অলওয়েজ স্টার্ট ফ্রম 0। আমরা এক একটা এলিমেন্টকে অ্যাক্সেস করবো কি করে, এআরআর বললে পুরোটা বোঝাচ্ছে, কিন্তু আমার পুরোটা বুঝলে তো লাভ নেই, আমার বোঝা দরকার ইন্ডিভিজুয়াল সেল। ইন্ডিভিজুয়াল সেলের গুলো কার মাধ্যমে অ্যাক্সেস করা হয়, ইন্ডেক্সের পজিশনের মাধ্যমে হয়, উইথ দ্য হেল্প অফ অ্যারে ইন্ডেক্স। অ্যারে ইন্ডেক্সের মাধ্যমে আমরা এগুলোকে অ্যাক্সেস করব। এবং অ্যারে ইন্ডেক্স কখন থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে। তাহলে ফার্স্ট এরটার নাম হচ্ছে কি, এআরআর 0, পরেরটা এআরআর 1, এআরআর 2, এআরআর 3, এআরআর 4। সিনট্যাক্সটা কি, অ্যারে নেম উইদিন থার্ড ব্র্যাকেট ইন্ডেক্স, অ্যারে নেম উইদিন থার্ড ব্র্যাকেট ইন্ডেক্স। তাহলে স্কোয়ার ব্র্যাকেটের ভিতর ইন্ডেক্স ভ্যালুটা আমরা দিলে পারে সেটা, মানে এআরআর 0 মানে ফার্স্ট সেলটা বোঝাবে, এআরআর 1 মানে সেকেন্ড সেলটা বোঝাবে, এআরআর 2 মানে থার্ড সেলটা বোঝাবে, এন্ড সো অন। যেহেতু এক একটা এআরআর 0 বা এআরআর 1 বা এআরআর 2 এইভাবে বোঝালে, তাহলে এইভাবে আমি যতগুলো অ্যারে ডিক্লেয়ার করলাম ততগুলো ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল পেয়ে গেলাম,
এবার নর্মাল এক্স ওয়াই জেড ভেরিয়েবলের উপর যেরকম অপারেশন করতে পারি আমরা ARR0 ARR1 ARR2 উপর সেই রকম অপারেশন করতে পারি। যেমন একটা ইন্টিজার, যদি ইন্টিজারের রেসপেক্টে বলি, যদি একটা ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য আমরা কি লিখি, scanf%d সে ampersand of x, x যদি একটা ইন্টিজার ভেরিয়েবল হয়। এখন ARR0 এর মধ্যে ইনপুট নিতে গেলে কি লিখবো, scanf%d ampersand of ARR0। ARR1 এ ইনপুট নিতে গেলে কি লিখবো, scanf%d ampersand of ARR1। তাহলে ইনপুট স্টেটমেন্টটা বোঝা গেল। আবার যদি ডিসপ্লে করতে চাই একইভাবে printf%d xyz এগুলো বলি, এখন কি লিখবো, printf%d ARR0 বা printf%d ARR1 বা printf%d ARR2 and so on, এইভাবে আমরা মেনশন করতে পারি। আমরা x plus y ভ্যালুটা z এ স্টোর করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, z equals to x plus y। এখন আমরা কি করতে, ধরো 0 আর 1 টাকে যোগ করব 2 তে, তাহলে লিখতে পারি ARR2 equals to ARR0 plus ARR1। তাহলে এইভাবে আমরা অ্যারেটাকে অ্যাক্সেস করতে পারি। তো এবার আমরা আবার একটু ব্যাকে চলে যাচ্ছি, কিভাবে কি অ্যারে নিয়ে কি কাজগুলো হয় তার রেসপেক্ট। আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সে ইন্ট এক্স, এক্স এর মধ্যে কি থাকে, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট এক্স, তাহলে এক্স এর মধ্যে কি কি ভ্যালু থাকে বলো, কত থাকবে? হ্যালো, এনিওয়ান? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা কোশ্চেনটা করেছিলাম যে আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট এক্স, শুধু এটুকু লিখলাম ইন্ট এক্স সেমিকোলন, এবার printf%d x, তাহলে কত প্রিন্ট হবে? 0. হ্যাঁ, 0? Yes, sir. শোনা যাচ্ছে না। অন্য কেউ? নো ওয়ান? সে কি सर 0 ही तो होगा। না, 0 হবে না। 0 হতে পারে, অ্যাকচুয়ালি কি হবে সেটা কেউ বলতে পারে না। 0 হতে পারে, অন্য কোনো ভ্যালু হতে পারে, যা খুশি হতে পারে। এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল ভ্যালু, কত আসবে নো ওয়ান নোজ। সেই জন্য এটাকে বলা হয় গার্বেজ ভ্যালু। এই মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা আমরা আমাদের কাছে গার্বেজ, আমাদের কোনো কাজে লাগবে না। তুমি যদি একটা স্পেসিফিক ভ্যালু তুমি যদি জানতে যে হ্যাঁ শিওর 0 দিয়ে ইনিশিয়ালাইজড হবে, তাহলে পরে আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু এটা 0 দিয়ে ইনিশিয়ালাইজড হবে এমন কোনো ভাবার কোনো কারণ নেই, যা খুশি দিয়ে ইনিশিয়ালাইজড হতে পারে, যে কোনো ভ্যালু আমরা পেতে পারি। তো সেই জন্য এটাকে বলা হয় গার্বেজ ভ্যালু। ইভেন ইফ একবার এক এক রকম, একবার প্রোগ্রাম চালালে হয়তো 0 আসলো, পরের বার চালালে হয়তো -25 আসলো, তাও হতে পারে, যা যা খুশি হতে পারে। তো সেই জন্য এটাকে এই ধরনের ভ্যালুকে কি বলা হয়, গার্বেজ ভ্যালু। তাহলে আমরা বলবো কি, যখন কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় সেই ভেরিয়েবলের মধ্যে কি থাকে, গার্বেজ ভ্যালু। দেখো আমরা একদম প্রথমেও বলেছিলাম, আবার বলছি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, শর্ট কোশ্চেনের মধ্যে থাকতেই পারে। ওকে, আচ্ছা, নেক্সট। এবার সুতরাং একটা অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করব, জাস্ট এই যে এখানে একটা আমরা অ্যারে ডিক্লেয়ার করেছি, এই যে অ্যারে গুলো ডিক্লেয়ার করেছি, এই অ্যারে গুলোর মধ্যেও কিন্তু প্রত্যেকটা সেলে গার্বেজ ভ্যালু থাকবে, যা খুশি ভ্যালু থাকতে পারে, নো ওয়ান নোস কি ভ্যালু থাকবে। তো আমরা যদি চাই, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর যেমন ইনিশিয়ালাইজ করি, যেমন লিখি ইন্ট সাম ইকুয়ালস টু 0, সে কারণে সামটাকে আমাদের 0 করে নিতে হয়। আমরা জানি না কি আছে, কিন্তু 0 করে নিচ্ছি। আইটা 1 থেকে স্টার্ট হলে ইন্ট আই ইকুয়ালস টু 1, 2 থেকে স্টার্ট হলে আই ইকুয়ালস টু 2, আমরা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। আমাদের রিকোয়ার্ড ভ্যালু যেটা সেটাকে করে নিতে হবে। তো ঠিক সেরকম ভাবে আমরা যদি মনে করি যে অ্যারেটাকেও আমরা ইনিশিয়ালাইজ করব, তাহলে আমরা এট দ্যাট টাইম অফ ডিক্লারেশন ইনিশিয়ালাইজ করতে পারি। কিভাবে ইনিশিয়ালাইজ করব, দেখো এখানে দেখানো হয়েছে, int ARR5 equals to উইদিন সেকেন্ড ব্র্যাকেট 5টা ভ্যালু। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট বা কার্লিং ব্রেসের মধ্যেই দিতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম int ARR5, মানে একটা অ্যারে ডিক্লেয়ার করা হলো যার সাইজ 5, যার মধ্যে ডেটা স্টোর হবে ইন্টিজার। এবার ইকুয়ালস টু দিয়ে 5টা ভ্যালু দিয়ে দেওয়া হলো। এই 5টা ভ্যালু একদম সিকোয়েন্সিয়ালি 0 1 2 3 4 5টা পজিশনে স্টোর হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা, ওপরে হচ্ছে ইন্ডেক্স পজিশন 0 1 2 3 4 গুলো হচ্ছে ইন্ডেক্স পজিশন ইন্ডিকেট করেছে, আর
পরে ভ্যালুটা 26 389 এগুলো হচ্ছে দেখো ঠিক যে অর্ডারে দেওয়া হয়েছে ঠিক সেই অর্ডারই স্টোর হয়েছে, এটা হবে। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন অফ অ্যারে অ্যাট দ্য টাইম অফ ডিক্লারেশন। এটা শুধুমাত্র ডিক্লারেশনের সময় সম্ভব। পরে কিন্তু তুমি যদি এরকম লেখো ARR ইকুয়ালস টু কার্লিং ব্রেসের ভেতর 26 389 তখন কিন্তু কাজ করবে না। এটা শুধুমাত্র ডিক্লারেশনের সময় হবে। নেক্সট দেখো সেকেন্ড এক্সাম্পলটা দেখো, ইনিশিয়ালাইজেশনেরই আরেকটা স্টাইল। এখানে আমরা ইন্ট ARR 5 বলেছি কিন্তু ভ্যালু দেওয়া হয়েছে 3টে। যদি আমরা কম ভ্যালু দিই তাহলে কি হবে? কম ভ্যালু দিলে কি হবে? যেখানে যে 3টে ভ্যালু আমরা এখানে দিয়েছি সেই 3টে পজিশনে প্রথম থেকে 0 1 2 3টে পজিশনে ভ্যালুগুলো স্টোর হলো। বাকি জায়গাগুলো কিন্তু এখন আর গার্বেজ থাকবে না, যেহেতু ইনিশিয়ালাইজেশন করা হয়েছে সেই জন্য বাকি জায়গাগুলো অবশ্যই 0 দিয়ে ইনিশিয়ালাইজড হয়ে যাবে। এটা হচ্ছে এর প্রপার্টি। যদি আমরা ইনিশিয়ালাইজ করি তাহলে যে কটা ইনিশিয়ালাইজ করি বাকি যেগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি 0 দিয়ে ইনিশিয়ালাইজড হয়ে যাবে। তাহলে এখানে আমরা 5টার মধ্যে 3টে ভ্যালু পাঠিয়েছিলাম তাই 3টে ভ্যালু পেয়েছি, বাকিগুলো অটোমেটিক্যালি 0 দিয়ে ইনিশিয়ালাইজড হয়ে গেছে। বাকি দুটোতে কিন্তু আর গার্বেজ থাকবে না। ক্লিয়ার? ওকে, সেজন্য এই প্রপার্টিটা কাজে লাগিয়ে আমি যদি পুরোটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাই আমি এরকম লিখতেই পারি যে ARR 5 ইকুয়ালস টু 5 বা 50 যাই হোক ইকুয়ালস টু উইদিন সেকেন্ড ব্র্যাকেট 0। তাহলে আমরা বেসিক্যালি কি করলাম? ফার্স্ট এলিমেন্টে ARR 0 পজিশনের মধ্যে 0 ইনসার্ট করলাম, আর যেহেতু এটা 0 ইনসার্ট করেছি বাকিগুলো অটোমেটিক্যালি কি আসবে? 0ই আসবে। তো এটা হচ্ছে আমরা খুব সহজেই 0 দিয়ে ইনিশিয়ালাইজ করার ওয়ে। নেক্সট, আমরা যখন একটা অ্যারে ডিক্লেয়ার করব তখন যে আগের এক্সাম্পলে দেখেছি এখানে এই সাইজটাকে মেনশন করতেই হয়, যে সাইজ অফ দ্য অ্যারে, এবং এটা অবশ্যই কনস্ট্যান্ট বা সিম্বলিক কনস্ট্যান্ট হবে, কোনো ভেরিয়েবল হতে পারে না। তুমি এরকম লিখতে পারো না ইন ARR উইদিন স্কয়ার ব্র্যাকেট n সংখ্যক জায়গা আমি অ্যালোকেট করব, এটা কিন্তু হতে পারে না। তোমাকে ইউ মাস্ট হ্যাভ টু ইউজ এ কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভ্যালু অ্যাট দ্য টাইম অফ, কনস্ট্যান্ট ভেরিয়েবলও হতে পারে, দ্য কনস্ট্যান্ট ভ্যালু আর ভেরিয়েবল অ্যাট দ্য টাইম অফ ডিক্লারেশন। তো সুতরাং আমাকে একটা কনস্ট্যান্ট কিছু দিতে হবে এবং কিছু ভ্যালু মেনশন করতে হবে, আমি জায়গাটাকে অমিটও করতে পারি না। কিন্তু যদি আমরা সব যতগুলো ভ্যালু অ্যারে সাইজ যতগুলো ডিক্লেয়ার মানে অ্যারে সাইজ যত নিতে চাইছি ততটাই যদি আমরা ভ্যালু দিয়ে ডিক্লেয়ার করি, যেমন লাস্ট এক্সাম্পলটা আমরা এখানে অ্যারে সাইজ নিয়েছি, আমরা 5টা এলিমেন্ট অ্যারে সাইজটা 5 নিতে চাইছি এবং 5টা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাইছি। এক্ষেত্রে কিন্তু আমি যদি সাইজটা না দিই তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু লিস্টে 5টা এলিমেন্টই আছে, ও দেখে নেবে কতগুলো এলিমেন্ট আছে সেই অনুযায়ী সাইজটাকে মেনশন করে দেবে। ইন্ট ARR 5টা এখানে লেখা আর না লেখা সেম। ফার্স্টে দেখো ফার্স্ট এক্সাম্পলটা থার্ড এক্সাম্পলটার মধ্যে ডিফারেন্স শুধু এইটুকুই, আমরা প্রথমটাতে 5 দিয়ে মেনশন করেছি, পরেরটাতে সাইজটা অমিট করেছি। সুতরাং নর্মালি আমরা যখন একটা অ্যারে ডিক্লেয়ার করব তখন সাইজ অমিট করে কাজ লেখা যাবে, অ্যারে ডিক্লেয়ার করা যাবে না। কিন্তু যদি আমরা সবকটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করি তাহলে কিন্তু করতে পারবো। সেকেন্ডটার ক্ষেত্রে, সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা 5টাকে অমিট করে দিই তাহলে কিন্তু শুধুমাত্র 3টে অ্যারে সাইজ হয়ে যাবে 3, যেহেতু ওখানে 3খানা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। সুতরাং এরকম ক্ষেত্রে কিন্তু আমাকে সাইজটা মেনশন করতেই হবে, কারণ সবকটা ভ্যালু প্রোভাইড করা হয়। ওকে, আশা করি বোঝা গেল। ইয়েস স্যার। এবার আমরা দেখছি একটু মেমোরিতে কিভাবে জিনিসটা হচ্ছে। একটা ক্যারেক্টার মেমোরিতে কত বাইট জায়গা নেয়? 1 বাইট স্যার। 1 বাইট। ইন্টিজার? 4 বাইট। ইন্টিজার বেসিক্যালি 2 বাইট। তোমরা এখন যে আর্কিটেকচারটা ইউজ করো সেটা রেসপেক্টে 4 বাইট দেখতে পাবে, সেটা ডিফারেন্ট ইস্যু। এমনি নরমালি ইন্টিজার আমরা কথা বলবো 2 বাইট, 2 বাইটস। 4 বাইট, 4 বাইট। আর ডাবল 8 বাইট। ওকে, তো আমরা এইগুলো রেসপেক্টে আমরা যখন দেখবো তো সেক্ষেত্রে আমরা এই 1 2 4 8 এই কনসেপ্টে আমরা ভ্যালুগুলো ক্যালকুলেশন গুলো বলবো। তাহলে দেখো যখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি, ধরো একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, তার সাইজ 5, তার মধ্যে A E I U এই ভ্যালুগুলো রাখা হয়েছে। যেহেতু এক একটা ক্যারেক্টার প্রত্যেকটা সেল এখন একটা ক্যারেক্টার ভেরিয়েবলের মতো কাজ করছে, তাহলে এটা একটা ক্যারেক্টার স্টোর করার জন্য আমার মেমোরিতে কত বাইট জায়গা লাগছে? 1 বাইট। তাহলে এরকম 5টা সেল স্টোর করার জন্য কত বাইট জায়গা লাগবে? 5 বাইট। আমরা যে অ্যারেটা ডিক্লেয়ার করছি এখানে ইন্ট ARR 5, এটার ভেতরে এই যে 26
389 যা হোক ভ্যালু আমরা স্টোর করেছি বা করিনি হোয়াট এভার মেবি, তাহলে প্রত্যেকটার সাইজ হচ্ছে 2 বাইট। ইন্টিজার আমরা 2 বাইট হিসাবে কনসিডার করছি, তাহলে ইন্টিজার যদি 2 বাইট হয় তাহলে টোটাল কত বাইট জায়গা লাগছে? 10 বাইট। এবং এটা কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন হচ্ছে, মানে এটা যদি প্রথমটা যদি 2000 মেমোরি লোকেশনে থাকে, এটা যদি 2000 মেমোরি লোকেশনে থাকে আর এটা যদি 5000 মেমোরি লোকেশনে থাকে, তাহলে এটা 5000 এ থাকে, এরপর এটা 1 বাইট, তাহলে এটা কত আছে? 5001। এটা কি হচ্ছে? 5002, সরি হ্যাঁ, এটা 5003, এটা 5004, এইভাবে স্টোর হয়েছে। আর এটা যদি 2 বাইট নেয় তাহলে এই 26টা স্টোর হতে 2000 এবং 2001 দুটো লেগেছে, তাহলে পরেরটার অ্যালোকেশন কত হবে? 2002, তারপরেরটা কত হবে? 4, তারপরেরটা কত হবে? 6, তারপরেরটা কত হবে? 8 and so on, তাই তো? এইভাবে স্টোর হবে। এবং তাহলে এইগুলো, এই পজিশন গুলো আমরা 0 1 2 3 4 এইভাবে অ্যাক্সেস করছি। এবার একটা প্রশ্ন আছে স্বাভাবিক, আমরা যদি বেশি ভ্যালু দিই তাহলে কি হবে? আমরা যদি অ্যারের পজিশনের এর পরের পজিশনটা অ্যাক্সেস করতে যাই, আমরা যদি AR 5 দিই তাহলে অ্যাকচুয়ালি কি হবে? এর পরের, মানে এটা 10 আছে, এটা 2010 মেমোরি লোকেশনটা কে আমরা অ্যাক্সেস করতে চাইছি, 2010। তাহলে এই অ্যারের জিনিসটা হচ্ছে হোটেলের রুমের মতো। তোমরা যদি কোনো বেড়াতে গিয়ে হোটেলে থাকো তখন দেখেছো নিশ্চয়ই যে প্রতিটা ফ্লোরের রুম গুলো এরকম হয়, 101 102 103 এইভাবে থাকে, তারপরে একটা 201 202 203, থার্ড ফ্লোরে 301 302 303 এইভাবে রুম গুলো থাকে পর 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 সিকোয়েন্সিয়াল, ঠিক যেভাবে আমাদের অ্যারেতে থাকে। তাহলে তোমরা ধরো একটা গ্রুপ গেছো, তোমরা 3টে ঘর নিয়েছো, সে 101 102 103 3টে রুম তোমরা নিয়েছো, তোমাদের রুমের পাশে 104 5 6 এগুলো আছে, নো প্রবলেম। তাহলে তোমাদেরকে অ্যালোকেট করা হয়েছে 3টে রুম, 101 102 103। এইটুকুনির মধ্যে তোমরা যদি অ্যাক্সেস করো, যতবার খুশি অ্যাক্সেস করো, 101 থেকে 103-এ যাও, 103 থেকে 102-এ যাও, কেউ কিচ্ছু বলবে না, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি 104 নম্বর রুমে যাও তাহলে কি হবে? দু রকমের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে সাপোজ 104 রুমটাতে এই মুহূর্তে কোনো বোর্ডার আসেনি, তাহলে তুমি 104-এ গেলে এবং কেউ দেখলেও না, 104-এ গেলে ঢুকলে, ধরে নিচ্ছি লক করা নেই, তো তুমি গেলে ঢুকলে, একটু টিভি চালালে, একটু এসি চালালে, একটু সোফায় বসলে, একটু খাটে শুলে, কেউ কিচ্ছু বললো না, আবার তুমি খানিকক্ষণ পরে বেরিয়ে চলে আসো, নো প্রবলেম, হতেই পারে। আবার আর একটা কি হতে পারে, যে ওখানে অলরেডি একজন বোর্ডার আছে, এবার সে আছে, তার একটা পার্সোনাল রুম সে নিয়েছে, সে ইউজ করছে, এবার তুমি তার সেই ঘরে ঢুকে গেছে, তাহলে তুমি কি ট্রিটমেন্ট পাবে বুঝতেই পারছো, ঠিক আছে? তো যাই হোক, তো আমাদের এই প্রোগ্রামিং এর রেসপেক্টেও ব্যাপারটা সেরকম। আমার এখান থেকে 0 to 4, 0 1 2 3 4 এই 4টে জায়গা আমার অ্যাক্সেস করার কথা, কিন্তু আমি যদি 5 নম্বর জায়গাটাকে অ্যাক্সেস করি, এই 5 নম্বর জায়গাটাকে আমি যদি অ্যাক্সেস করি, আমি অ্যালোকেট করেছি 5, তাহলে আমার 0 to 4 পর্যন্ত অ্যাক্সেস করার কথা। এই 5 নম্বর জায়গাটা অ্যাক্সেস করতে গেলে ঠিক ওই পাশের রুমে গিয়ে যে ট্রিটমেন্ট আমি পেতে পারি ঠিক সেরকম, মানে কি এখানে কোনো ভেরিয়েবল অ্যালোকেটেড হলো না, আমরা কিন্তু জানি না কোন মেমোরি কোথায় অ্যালোকেটেড হয়, আমরা বলতেও পারি না, আমরা শুধু ওএস কে রিকোয়েস্ট করি একটা ভেরিয়েবলের জন্য আমার জায়গা দাও, ওএস জায়গা দেয়, আমরা সেইখানে চলে যাই। তা আমরা যেহেতু জানি না এর পরের মেমোরি লোকেশনে কেউ আছে কি না আছে, আমি যদি এটাকে অ্যাক্সেস করি, এক্ষেত্রেও দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে কি, অন্য কোনো ভেরিয়েবল এখানে নেই, তাহলে তুমি এই জায়গাটাকে অ্যাক্সেস করলে কোনো অসুবিধা হবে না, তোমার প্রোগ্রাম স্মুথ চলবে। তুমি আমাকে প্রোগ্রাম একটা লিখে দেখাতেই পারো, স্যার এই দেখুন আপনি বলছিলেন অ্যাক্সেস করা যায় না, আমি 5 ডিক্লেয়ার করলাম, তাহলে আমার 0 to 4 অ্যাক্সেস করার কথা, আমি 5 নম্বর পজিশনে ইনপুট নিচ্ছি, ডিসপ্লে করছি, কোনো প্রবলেম নেই, হতেই পারে, কারণ ওই জায়গাটা অন্য কেউ অ্যাক্সেস করেনি। আবার এটা হতে পারে ওইখানে কোনো ভেরিয়েবল অ্যাক্সেস হলো, তাহলে সেক্ষেত্রে তুমি যখনই সেই জায়গাটা ম্যানিপুলেট করবে, তাহলে তখন ও ওখানকার ভ্যালুটা তুলে নিয়ে আসবে, তাহলে সেটা যদি তুলে নিয়ে আসে বা ওখানকার যে ম্যানিপুলেট করবে, তাহলে কিন্তু তোমার প্রোগ্রামটা কিন্তু ঠিকঠাক আউটপুট দেবে না, কারণ ওই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এটা পুরোপুরি প্রোগ্রামারের দায়িত্ব যে আমার অ্যারে এই সিতে কখনোই এর বাইরের জায়গাটা অ্যাক্সেস করতে সি কম্পাইলার বাধা দেয় না। সুতরাং এটা পুরোপুরি প্রোগ্রামারের দায়িত্ব যে সে 0 to
সাইজ -1 পজিশন পর্যন্ত অ্যাক্সেস করবে। আশা করি বোঝা গেল। ওকে, নেক্সট। তাহলে এবারে অ্যারেটা আমরা বুঝে গেছি, অ্যারে 0 1 2 3 4 এই পর্যন্ত বুঝে গেছি। এবারে আমরা আসছি কি, আমরা একটা অ্যাডভান্টেজ, আমরা যে কটা ডিসঅ্যাডভান্টেজের রেসপেক্টে অ্যারে ডিক্লেয়ার করেছি তার মধ্যে একটা অ্যাডভান্টেজ আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমাকে 75 খানা ভেরিয়েবলের পরিবর্তে আমি একটা এআরআর স্টুডেন্ট 75 বা মার্কস 75 বললে, এআরআর বলছি সরি, ইন্ট এআরআর 75 বা ইন্ট মার্কস 75 এরকম বললে পরে আমরা একটা 75 সাইজের অ্যারে খুব সহজে ডিক্লেয়ার করতে পারছি। নেক্সট, 75টা ইনপুট আমি কিভাবে আটকাবো? দেখো, ফার্স্ট স্টেটমেন্টে ইনপুট নেওয়ার জন্য আমরা বলছি এগুলো স্টেটমেন্ট ইউজ গুলো তো সব নর্মাল ভেরিয়েবলের মতো। তাহলে ফার্স্ট যে মেমোরি লোকেশন, যে অ্যারে পজিশন এআরআর 0, এখানে ইনপুট নেওয়ার জন্য আমাকে কি লিখতে হবে? scanf %d ampersand of ARR 0। পরেরটার জন্য কি লিখবো? scanf %d ARR 1। নেক্সট scanf %d ampersand of ARR 2, scanf %d ampersand of ARR 3, এভাবে লিখতে হবে। আমরা এই 0 1 2 3 গুলো না ভেরিয়েবল দিয়ে সাবস্টিটিউট করতে পারি। যেহেতু ভেরিয়েবল দিয়ে সাবস্টিটিউট করতে পারি, তাহলে আমরা এখানে 0 to 4 একটা লুপ চালালাম। ফর i equals to 0, i less than 5, i plus plus, মানে লুপটা কত? 0 থেকে 4 পর্যন্ত যাবে। এর ভেতরে আমরা যদি লিখি scanf %d ampersand of i, ai বা ARRI, তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা কি দাঁড়ালো? ফর লুপের মধ্যে scanf %d ampersand of ARRI এর ভ্যালু কি? 0 প্রথমে, তাহলে scanf %d ampersand of ARR 0। পরের বার নেক্সট ইটারেশনে i এর ভ্যালু হয়ে গেল 1, তাহলে ইনপুটটা কোথায় হবে? scanf %d ampersand of ARR 1, নেক্সট ampersand of ARR 2 and so on। তাহলে দেখো, এইভাবে আমরা কিন্তু 5টা ইনপুট আমরা একবারে নিয়ে নিতে পারলাম। জাস্ট একটা প্রিন্টএফ, একটা স্ক্যানএফ, একটা ফর লুপ, 3টে লাইনের মাঝখানে। আমরা এখানে এই এক্সাম্পলটা যদি একটু দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো। এখানে আমরা কি করেছি? প্রোগ্রাম টু ফাইন্ড দা হাইয়েস্ট মার্কস ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্ট। আমরা এটা রাফলি 60 স্টুডেন্ট নিয়ে কাজ করছি। তাহলে এইটার উপরে যদি যখন কাজ করছি, তাহলে একবারে 60টা স্টুডেন্টের মার্কস স্টোর করার জন্য আমরা একটা অ্যারে নিলাম ইন্ট মার্কস 60। তাহলে জাস্ট একটা সিঙ্গেল এই স্টেটমেন্টের মাধ্যমে আমি 60 খানা ভ্যালু স্টোর করার ব্যবস্থা করে ফেলি। এরপরে হচ্ছে ইনপুট পোর্শনটা দেখো, এই ফর লুপটা ফর i equals to 0, i less than 60, মানে 0 to 59 পর্যন্ত লুপটা চলবে। এখানে বলেছি এন্টার মার্কস অফ স্টুডেন্ট %d। প্রথমে যেহেতু আমরা স্টুডেন্ট 0 বললে কিছু বোঝা যায় না, ফার্স্ট স্টুডেন্ট, সেকেন্ড স্টুডেন্ট, থার্ড স্টুডেন্ট এইভাবে বোঝায়, তাই জন্য 0টাকে 1 বোঝানোর জন্য i plus 1 করা হয়েছে। নেক্সট scanf %d ampersand of marks i, তাহলে মার্কস i এর ভ্যালু যেহেতু 0 তে 59, তাহলে এই লুপটা প্রথমবার মার্কস 0, তারপরে এবার মার্কস 1, তারপরে এবার মার্কস 2, তারপরে এবার মার্কস 3, এইভাবে মার্কস 59 পর্যন্ত যাবে। তাহলে এভাবে 60 খানা ইনপুট আমরা নিতে পারছি। তাহলে দেখো, জাস্ট এই 3টে লাইন আর ব্র্যাকেট গুলো ধরলে 5টা লাইন, এই 5টা লাইনের মধ্যে আমরা কিন্তু টোটাল ইনপুটের কাজটা করে ফেললাম। আমার কিন্তু আর 60 খানা প্রিন্টএফ, 60 খানা স্ক্যানএফ ইউজ করতে হলো না। বোঝা গেল? হ্যালো, একটু রেসপন্স করো। Yes, sir. বোঝা গেছে। ঠিক, এবার তাহলে পরের লজিকটাকেও দেখি কিভাবে আমরা করতে পারি। 60 খানা কম্প্যারিজন আমরা কিভাবে আটকাবো? আমাদের লজিক কি ছিল? ম্যাক্স ইকুয়ালস টু এ। তাহলে তার মানে ফার্স্ট ভেরিয়েবলটা ম্যাক্স এর মধ্যে রাখবো। এখানে ফার্স্ট ভেরিয়েবল কোথায় আছে? ম্যাক্স 0 তে আছে। তাহলে এই মার্কস 0 তে আছে, তাহলে ম্যাক্স এর মধ্যে কি তুলে নিলাম? মার্কস 0। তাহলে ফার্স্ট ভেরিয়েবলটা মার্কসে উঠে গেল। সেকেন্ড ভেরিয়েবলটা কি? মার্কস 1, মার্কস 2, এভাবে আছে। তাহলে আমরা কি লিখি? ইফ বি গ্রেটার দ্যান ম্যাক্স, ম্যাক্স ইকুয়ালস টু বি। ইফ সি গ্রেটার দ্যান max, max equals to, মানে অ্যাকচুয়ালি কি, if second variable greater than max, max equals to second variable, if third variable greater than max, max equals to third variable। the second variable, third variable এখানে কে? marks i, i এর ভ্যালুটা আমরা নেক্সট শুরু করছি 1 থেকে, তাহলে সেকেন্ড ভেরিয়েবল থেকে কম্পারিজন শুরু হলো। if marks i, মানে if marks 1 greater than max, max এর মধ্যে কি রাখলাম? marks 1, i টা বাড়লো, i টা 2 হলো, তাহলে if marks 2 greater than max, max equals to marks 2। তাহলে এইভাবে 60 খানা কম্পারিজন হলো এবং 60 খানা ভ্যালু মধ্যে কম্পেয়ার করে আমরা লার্জেস্ট ভ্যালুটা পেয়ে গেলাম। কার মধ্যে আছে? ম্যাক্সিমামের মধ্যে আছে। তখন সেই ম্যাক্সিমামটা প্রিন্ট করে দিলাম। বোঝা গেল কিনা বলো? স্যার ইফ এর লজিকটা আরেকবার বলবেন?
আমরা ইফ এর ভেতরে ওই 5টা নাম্বারের ম্যাক্সিমাম বার করার ক্ষেত্রে কি লিখেছিলাম মনে করো, ইফ বি গ্রেটার দ্যান ম্যাক্স, ম্যাক্স ইকুয়ালস টু বি, ইফ সি গ্রেটার দ্যান ম্যাক্স, ম্যাক্স ইকুয়ালস টু সি, তাই লিখেছিলাম তো। হ্যাঁ স্যার। তাহলে এখন বি মানে সেকেন্ড ভেরিয়েবল, এখানে সেকেন্ড ভেরিয়েবলটা কত, মার্কস 1। তাহলে এখন আমি কি লিখবো, ইফ মার্কস 1 গ্রেটার দ্যান ম্যাক্স, ম্যাক্স ইকুয়ালস টু মার্কস 1। তারপর এবার কি লিখবো, ইফ মার্কস 2 গ্রেটার দ্যান ম্যাক্স, ম্যাক্স ইকুয়ালস টু মার্কস 2, এটাই লিখবো। তাহলে সেই জিনিসটা আমরা এখন কি করব, ততক্ষণ 60 অবধি যাচ্ছে। হ্যাঁ এখানে আমি মার্কস আই করে দিলাম, আই এর ভ্যালুটা 1। তাহলে প্রথমবার ফার্স্ট আইটারেশনে মার্কস আই গ্রেটার দ্যান ম্যাক্স মানে কি হবে, মার্কস 1 গ্রেটার দ্যান ম্যাক্স কিনা চেক হলো, হলে ম্যাক্স ইকুয়ালস টু মার্কস 1। সেকেন্ড আইটারেশনে আই এর ভ্যালু যখন 2, তখন কি কম্পেয়ার হবে, ইফ মার্কস 2 গ্রেটার দ্যান ম্যাক্স, তাহলে ম্যাক্স ইকুয়ালস টু মার্কস 2 এন্ড সো অন। তাহলে এইভাবে চলতে থাকবে। তবে মার্কস 1 মার্কস 2 মার্কস এইভাবে মার্কস 59 পর্যন্ত প্রত্যেকটা কম্পেয়ার হবে ম্যাক্সের সাথে। যদি বড় হয় তাহলে ম্যাক্সে স্টোর হবে, ছোট হলে কিছু হবে না, ছোট বা সমান হলে নো চেঞ্জ। তাহলে ফাইনালি লুপ থেকে যখন বেরিয়ে আসলাম তখন ম্যাক্স এর মধ্যে লার্জেস্ট ভ্যালু, এবার আমরা সেটা প্রিন্ট করে দিলাম, দিস ইজ দ্য হাইয়েস্ট মার্ক। বোঝা গেছে? হ্যাঁ স্যার ঠিক আছে। কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে বলো। তাহলে অ্যারেতে আমরা কিভাবে ইনপুট নিচ্ছি, কিভাবে ডিসপ্লে হচ্ছে, কিভাবে আমরা কম্প্যারিজন করছি, অ্যারের উপর কিভাবে অপারেশন করছি, আশা করি বোঝা গেছে। তাহলে এবার একটা প্রোগ্রাম লেখা যাক, নিজের একটা প্রোগ্রাম লিখি। সে আমরা একটা অ্যারের মধ্যে একটা অ্যারে নিলাম সাইজ 20, তার মধ্যে আমরা 20টা এলিমেন্ট স্টোর করব, করে তার অ্যাভারেজ বার করব। ওকে, সবকটার ভ্যালু যে ইনপুট গুলো দেবো আর ভ্যালু গুলোর অ্যাভারেজটা আমরা বার করব। তাহলে কি করব, কোশ্চেনটা বরঞ্চ একটু গ্রুপে লিখে দিই। করো তো, আমরা প্রোগ্রামটা দিয়েছি, করো। Write a C program to take input of 20 numbers in an array and find the average of inputted number. প্রত্যেকটা নাম্বারের অ্যাভারেজ বার করব, সবকটা নাম্বারের অ্যাভারেজ কত সেটা দেখবো। স্যার এটা এখন করব? এখনই করো, ঠিক আছে। ঝটপট করে ফেলো, হয়ে গেলে বলবে, শেয়ার করে দেখাবো। আমি একটু তোমাদের প্রোগ্রামটা লেখার সুবিধার জন্য আমি ওই প্রোগ্রামটাকে স্ক্রিনে রাখছি। हो गया है सर। শেয়ার করো। না এখানে একটা একটা গন্ডগোল হলো, এই যে অ্যাভারেজ ইকুয়ালস টু সাম বাই 20, এখানে তো অ্যাভারেজ বার করতে দিয়েছে, তো i+1 এখানে কি হবে? এটা তো বলার জন্য, এটা তো যে কত নম্বর ইনপুটটার জন্য, এন্টার নাম্বার 1, এন্টার নাম্বার 2, এন্টার নাম্বার 3, এইভাবে 20টা নাম্বার। এটা রান করবে, দেখো রান করলে বুঝতে হবে, একটু রান করো শোষণ।
এই যে এন্টার নাম্বার 1 আসছে তো, ভ্যালু দাও একটা ভ্যালু দাও। 20। এবার নাম্বার 2, এই যে এন্টার নাম্বার 1 নাম্বার 2 এই জিনিসটা আসার জন্য ওখানে i+1 করেছে, কারণ জিরো নাম্বারটা দিয়ে তো আমরা নাম্বার 0 বললে তো কিছু বোঝায় না, এই জন্য এইভাবে দিয়েছি। আচ্ছা, এবার রোশন তুমি সবকটা ইনপুট দাও, তোমার প্রবলেমটা বলি, দাও। দেখো এখানে অ্যাভারেজটা এসছে 12। তুমি দেখবে এটা ক্যালকুলেশন করলে ফ্র্যাকশন পার্টটা তোমার আসবে না। তুমি এখানে যদি আমরা যদি যোগ আচ্ছা করি, এখানে ফ্লোট দিতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে সাম ইকুয়ালস টু টাইপ কাস্ট করতে হবে ফ্লোট, যেহেতু সামটা ওখানটায় না সরি ওখানটায় না, ওখানে সাম ইকুয়ালস টু সাম করতে হবে হ্যাঁ সরি। ওখানে না, এই যে এই অ্যাভারেজের এখানে এই জায়গাটা, ফ্লোট অফ সাম বাই 20। ওকে, এটা এবার ঠিক আছে, অফ করে দাও। বাকিরা হয়ে গেলে দেখাবে। सर हो गया, शो करें? হ্যাঁ, শো করো। আমরা যখন অ্যাভারেজটা তো ইন্টিজার হবে না, অ্যাভারেজটাকে ফ্লোট করো। ओके सर। অ্যাভারেজটাকে ফ্লোট করো, আর তাহলে এবিজি যখন অ্যাভারেজটা বার করছি তখন তখন সাম বাই নাম হবে না, সাম বাই কত হবে 20। কটা এলিমেন্ট আছে? 20টা। নামটা তো অ্যারে, हाँ सर। বুঝতে পারলে? हाँ ওখানে सर। অ্যাভারেজ ইকুয়াল টু কি লিখবে? ফ্লোট অফ উইদিন ব্র্যাকেট ফ্লোট দেন সাম বাই 20। ঠিক আছে? ओके सर। আর অ্যাভারেজ ইকুয়াল টু এখানে পার্সেন্টেজ জায়গায় পার্সেন্ট এফ হবে। ঠিক আছে, ওকে, মোটামুটি ঠিক আছে, এগুলো ঠিক করে ফেলো, অফ করে দাও। নেক্সট, আর কেউ? শো করবো? শো করো। सर বলো। सिर्फ एवरेज को ही फ्लोट मिलेंगे या सम হ্যাঁ को भी फ्लोट मिलेंगे? হ্যাঁ, শুধু অ্যাভারেজটাই ফ্লোট নাও, সাম ফ্লোট না নিলেও চলবে, ठीक है सर। কারণ ইন্টিজার, আমি তো অ্যারেটা ইন্টিজার নিয়েছি, তাহলে অ্যারেটা ইন্টিজার মানে সাম উইল বি অলসো বি ইন ইন্টিজার, हाँ सर। তো অ্যাভারেজ উইল বি কাম ইন দ্য ফ্লোট অনলি। ओके सर। ঠিক আছে, ওকে, দেবশ্রী ঠিক আছে, অফ করে দাও। নেক্সট, আর কেউ? স্যার আমি শো করছি। করো।
সব কটাকে ফ্লোট নিয়ে নিয়েছো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। যেহেতু না এখানে বলা নেই ইন্টিজার কি ফ্লোট, তুমি ফ্লোট নিতে পারো, অসুবিধা নেই। কিন্তু বলা থাকলে কিন্তু ইন্টিজারই নিতে হবে। 20 নাম্বারস বলা আছে, এটা যদি 20 ইন্টিজার্স বলতো কোশ্চেনে, তাহলে কিন্তু তোমাকে 20টা ইন্টিজার নিয়েই করতে হতো। ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে। লজিক ঠিক আছে। ওকে, অফ করে দাও। Next. কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, প্রোগ্রাম লিখতে কোথায় সমস্যা হচ্ছে বলো, বলতে পারো, আমরা তাহলে হেল্প করবো। চুপচাপ বসে থাকলে কিন্তু শিখতে পারবে না। যতটুকু লিখতে পেরেছো পেরেছো, তারপরে যেখানে গিয়ে আটকে গেছো বলো কোথায় সমস্যা হচ্ছে, আমরা সেই জায়গাটাতেই হেল্প করবো। স্যার আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। ওকে, দেখছি। অর্পণ। চেকিং করতেই পারো এভাবে, নো প্রবলেম। ফ্লোট নিয়েছো, ঠিক আছে, যোগ হলো সাম্বা এবারে। ওকে, ঠিক আছে, গুড। অর্পণ ঠিক আছে। ওকে স্যার। দুটো পাঠালে কেন? স্যার ওটা অন্য অর্পণ, আমি ও, দুজন অর্পণ প্রথম। আছে। আচ্ছা আচ্ছা, সেকেন্ড অর্পণ দেখি। স্যার আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছি। পাঠাও। ওকে, 20.0 করে দিয়েছো, গুড। ঠিক আছে, সেকেন্ড অর্পণ ঠিক আছে। আচ্ছা, এই সেশনটা এক্ষুনি শেষ হয়ে যাবে, সবার সেশন শেষ হয়ে গেলে আবার সবাই জয়েন করে নেবে। হ্যাঁ, রাজ। হ্যাঁ স্যার। সবই ঠিক আছে, শুধু টাইপ কাস্টিং করতে হবে। অ্যাভারেজ ইকালস টু সাম বাই 20, এখানে টাইপ কাস্টিং করতে হবে, আইদার 20.0 লিখবে অথবা ফ্লোট মানে উইদিন ব্র্যাকেট ফ্লোট, দেন সাম বাই 20। আচ্ছা স্যার, ঠিক আছে। কারণ তা নাহলে কিন্তু ফ্লোটিং পয়েন্ট ভ্যালুটা আসবে না। 0.0। আচ্ছা, দেখো তাহলে আমরা একটু এবার দেখে নিই। রোশন, আর একবার একটু তুমি স্ক্রিনটা শেয়ার করো, সবাই একটু দেখে নিই। ওকে, দেখো আমাদের কি বলা হয়েছিল যে 20টা নাম্বার স্টোর করতে হবে। যেহেতু 20টা নাম্বার স্টোর করতে হবে, সেই জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করেছে, নাম সাইজ 20, ইন্ট নাম 20। এটা হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করা হলো। সাম করতে হবে, তাই সাম ইকুয়ালস টু 0 নিয়েছে, আর অ্যারে ইন্ডেক্স আই তো লাগবেই। যেহেতু অ্যাভারেজ 20 দিয়ে ভাগ করলে আমার ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আসার সম্ভাবনা বেশি, তাই সেই জন্য আমরা অ্যাভারেজটা কি নেবো, ফ্লোট। অ্যাভারেজ ভেরিয়েবলটাকে ফ্লোট নেওয়া হয়েছে। নেক্সট, এরপরে ফর লুপ ঘুরিয়ে 20টা ভ্যালু ইনপুট নেওয়া হয়েছে, এবং ওই লুপের মধ্যেই একসাথে ভ্যালু গুলোকে সাম ভেরিয়েবলের মধ্যে যোগ করে দেওয়া হয়েছে, সাম ইকুয়ালস টু সাম প্লাস নাম আই। তাহলে এই লুপ থেকে যখন বেরোলাম তখন আমার 20টা ভ্যালু ইনপুটও নেওয়া হয়ে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই ভ্যালুগুলো সাম ভেরিয়েবলের মধ্যে যোগ করাও হয়ে গেছে। এবার আমরা এটাকে যেহেতু সামটা
ইন্টিজার ভ্যালু আছে, তাই 20 দিয়ে আমরা এখানে 20.0 লিখতে পারি, বা ডাইরেক্টলি বেটার হচ্ছে টাইপ কাস্ট করা ফ্লোট। যখন আমরা এন সংখ্যক ভ্যালুর জন্য করব, তাহলে এন সংখ্যক ভ্যালুর জন্য করলে আমরা এখানে সাম বাই এন করবো, সেক্ষেত্রে আমাকে ফ্লোট টাইপ কাস্ট করতেই হবে, সেজন্য ফোর্সফুল এখানে টাইপ কাস্ট করা হয়েছে উইদিন ব্র্যাকেট ফ্লোট। এটা করলে কি হবে, ভ্যালুটা ফ্লোটে আসবে, এবং ফাইনালি আমরা এটাকে ডিসপ্লে করেছি। দেখো কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে বলো। হ্যালো, হ্যালো আদিত্য, হ্যাঁ স্যার। বোঝা গেছে প্রোগ্রামটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওই খালি I+1 জায়গাটা একটু গন্ডগোল হচ্ছিল। ওটা ওটা তুমি ওই জায়গাটা, ওইটা I+1টাকে তুমি ইগনোরও করতে পারো, শুধু সিম্পল এন্টার এনি নাম্বার এইভাবেও লিখতে পারো। I+1 দিতেই হবে এমন কোনো কথা নেই। হুম। স্ক্যানএফটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ স্যার, এরকমই হয়েছে। ওকে ফাইন, ঠিক আছে। অরিজিৎ, হ্যালো অরিজিৎ, অরিজিৎ বিশ্বাস, হ্যাঁ স্যার। বোঝা গেছে প্রোগ্রামটা? স্যার একটু প্রবলেম হচ্ছিল, ওটা এখন ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, কোথায় অসুবিধা হচ্ছিল? ওই স্ক্যান এফ এর পার্টটায় স্যার, ওই যে নামের ভেতরে আইটাকে ব্র্যাকেট করা হচ্ছিল, ওই জায়গাটা ঠিক ইয়ে হচ্ছিল না। তারপরে এখন যেটা বললাম, হ্যাঁ, মানে ওই জায়গাটা আমরা দরকার হলে ইগনোরও করতে পারি। সিম্পল প্রিন্টএফটাকে এন্টার এনি নাম্বার বললেই যথেষ্ট, ওই I+1 না দিলেও কিচ্ছু আসা যায় না, ঠিক আছে? ওকে স্যার। বাকিটা করা গেছে, তাহলে আশা করি সবাইকেই বলছি। তাহলে এরপরে আমি কিছু হোম টাস্ক যদি দিই অ্যারের ওপরে, নিশ্চয়ই পারা যাবে, তাই তো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। হোম টাস্ক দিয়ে দেবো, তোমরা হোম টাস্ক গুলো করে ফেলবে। ওকে, আর কারোর কোনো বক্তব্য নেই আশা করি। আর রোশন, তুমি একটা কাজ করো, প্রোগ্রামটা গ্রুপে দিয়ে দিও। ওকে ওকে স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম কি মার্চে হবে? তোমাদের তো তাই নোটিশ দিয়েছে, সুতরাং মার্চেই হবে ধরে নিতে পারো। ওকে স্যার। স্যার বলছিলাম কি, ফার্স্ট সেমিস্টার এই সেকেন্ড সেমের টাকা যদি মানে পেমেন্ট করি ড্রাফটে, তো কোন অ্যাড্রেসে করব?